হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বাবা আর বইলো না, আরশোলা দেখে ভয় পেয়েছে। আরশোলা দেখে কেউ ভয় পায় নাকি? আমার মেয়ে তো দেখছি পায়। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে নিচে গেলাম। কিছুক্ষণ পর সকালে নাস্তা করে আঙ্কেলকে নিয়ে বের হলাম। আমি গাড়ি চালাচ্ছি, এমন সময় আঙ্কেল বলল, না জানি আর কতদিন বেঁচে থাকবো। বাবা, আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখো। এসব কি বলছেন আপনি? দয়া করে আরো অনেকদিন বাঁচেন। সবার সব ইচ্ছে পূরণ হয় না, আমারও সময় মনে হয় শেষ হয়ে আসছে। আজে বাজে কথা না বলে চুপ থাকুন। আমি আঙ্কেলের দিকে তাকালাম। ওনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু নিয়ে মনে হয় ঝামেলায় আছে, এজন্য এমন দেখাচ্ছে। কিন্তু হঠাৎ করে অমন কথা বললো কেন? ব্যাপারটা বুঝলাম না। তবে আমাকে এর কারণ জানতে হবে। আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকেই মায়ের সাথে দেখা। ওই দাঁড়া। শয়তানি পেতনি হনুমানটা দেখে ফেলছে, এখন না দাঁড়ালে ব্ল্যাকমেল করবে। ডাকছেন কেন? তোকে ডাকাও যাবে না নাকি? তা কখন বললাম? আচ্ছা, ওসব কথা বাদ দাও। ব্যাপার কি ম্যাডাম, এত ভালো হয়ে গেলেন যে? আমি তো আগের থেকেই ভালো। কি ন্যাকা করা হচ্ছে। আমি ন্যাকা পারি না। আচ্ছা কি বলবেন বলেন। বিকেলে আমার সাথে ঘুরতে যেতে হবে। দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? যাবে কিনা বলো। আমি আপনার বয়ফ্রেন্ড না যে আপনার সাথে ঘুরতে যেতে হবে, বুঝলেন? ভালোভাবে বললাম, শুনলে না। এখন কি সিগারেট খাওয়ার ভিডিওটা আমার আব্বুকে দেখাই, তাহলে মজা বুঝবা। সবসময় এমন ব্ল্যাকমেল করা ঠিক না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়, আর আমি সেই কাজটা খুব ভালোভাবে পারি। তো মিস্টার অনিক, কি ভাবলে? যাবে? হ্যাঁ অথবা না? এমন পরিস্থিতিতে হ্যাঁ বলা ছাড়া আর কোনো উপায় পেলাম না। কলেজ শেষ করে আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম। বিকেলে আবার আঙ্কেলকে নিয়ে অফিসে যেতে হবে। আবার মায়ের সাথে দেখা না করলে ভিডিও ভাইরাল করবে। কি মুসিবতে পড়লাম। আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে দেখি 3:50 বাজে। মায়ের সাথে 4টায় মিট করার কথা। এত তাড়াতাড়ি তো রিক্সায় যাওয়া যাবে না, গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। আঙ্কেলকে ফোন করে বললাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গাড়িটা নিয়ে যাচ্ছি। মায়ের বলার মতো জায়গায় এসে দেখি ও আগে এসে বসে আছে। আমাকে দেখি বলল, ওই লেট করলে কেন? কাজ ছিল। তো কোথায় ঘুরবেন? এই পার্কের ভেতর। আপনার বান্ধবীদের সাথে করে আনলে তো আমাকে আনা লাগতো না। প্রায় দিন তো বান্ধবীদের সাথে ঘুরি, আজ না হয় তোমার সাথে ঘুরলাম। আমি এর কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। কোনো একটা গোলমাল হয়েছে, না হলে এভাবে আমাকে আনবে কেন বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে কিছু দূর চলে আসলাম। অনিক, আমি কি তোমার হাত ধরে হাঁটতে পারি? ঘুরতে চাইছেন আসছি, কিন্তু হাত ধরবেন কেন? 2 মিনিটের জন্য, প্লিজ না করো না। কিছু দূর যাওয়ার পর দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে ওরা বলল, বাহ, এ তাহলে তোর বয়ফ্রেন্ড? অনেক কিউট তো, কতদিন হলো? মায়াগুলোর কথা শুনে মনে হলো আমি স্বপ্ন দেখছি। আমি মায়াকে বললাম, এসব কি হচ্ছে? কিছু না বলে চুপচাপ দেখে যাও, আর বেশি বাড়াবাড়ি করলে ভিডিও ভাইরাল করে দিব। ধুর, ভাল লাগে না, খালি ভয় দেখায়। মায়া ওদের সাথে কথা বলতে লাগলো, আমি দাঁড়িয়ে শুনতে লাগলাম। মায়াকে এক মেয়ে জিজ্ঞেস করলো, তোর বয়ফ্রেন্ডের নাম কি? অনিক। বাহ, নামের সাথে ছেলেটাও কিউট। কি উঠলে তোর কি? আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দিবি না। আচ্ছা, দেব না। তোরা তো বলেছিলি আমি বয়ফ্রেন্ড বানাতে পারবো না, আর পারলে 5,000 টাকা দিবি। এখন আমার টাকা দে। ও বুঝলাম, তাইলে এতক্ষণে আমাকে এখানে মুরগি বানানো হয়েছে। এটাই সুযোগ প্রতিশোধ নেয়ার, তবে একটু অন্যভাবে নেব। মেয়েগুলো মায়াকে টাকা দিয়ে দিল। আমি মায়াকে বললাম, বাবু, আমার বুকের ভেতর কেমন কেমন করছে, একটু আমাকে জড়িয়ে ধরো। মায়া আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। পাশে ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে, এজন্য কিছু বলতে পারছে না। কি হলো বাবু, আসো, জড়িয়ে ধরো। এত তো মানুষের সামনে? মায়ের এক বান্ধবী বলল, আরে আমাদের সামনে একটু জড়িয়ে ধরলে কিছু হবে না। মায়া দাঁড়িয়ে, আমি গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। এরপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, বাবু, তুমি আমাকে চিনো না, এজন্য ভুল করে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে আনছো।
বয়ফ্রেন্ড যখন হয়েছি তখন তো রোমান্স করতেই হবে, না হলে তোমার বান্ধবীদের সামনে তোমার আসল পর্দা সরিয়ে দিব। একটু পর মায়াকে ছেড়ে দিলাম। আসলে জড়িয়ে ধরা এত মজা আগে জানতে আর বলবো না। মায়ের এক বান্ধবী বলল, আহ কি জুটি, ছবি তুলে রাখতে ভুলিনি। মায়া কিছু বলছে না, খালি রাগে ফুঁসছে। আমি ওকে চোখ রাখলাম। ও আরো রেগে গেল। আসার আগে লুকিয়ে মায়ের বান্ধবীদের নাম্বার নিয়ে আসলাম। কই, আমাকে জড়িয়ে ধরলি কেন? গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? আমি তোর কবে গার্লফ্রেন্ড হলাম? তাহলে আপনার বান্ধবীদের সামনে আমাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়েছেন কেন? এটা তো বাজি ধরে করেছি। আর আমি বয়ফ্রেন্ডের মতো অভিনয় করেছি। কেমন লাগছে আমার অভিনয়? লুচ্ছা ছেলে, মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ইচ্ছে হচ্ছিল কষে কয়েকটা লাগাতে, কিন্তু বান্ধবীদের সামনে বলে মাফ করে দিলাম। 5,000 টাকার জন্য আমাকে বয়ফ্রেন্ড বানাতে পারিস, আর আমি জড়িয়ে ধরলে দোষ? বেশি কথা বললে তোর বান্ধবীদেরকে বলে দেব আমি তোর বয়ফ্রেন্ড না। তাহলে শর্ত মতো 5,000 টাকা তোর ওদের দিতে হবে। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার সিগারেট খাওয়া নিয়ে কথা বললে এই কথা চলে যাবে তোর বান্ধবীদের কাছে, মনে রাখিস। মায়ের কাছ থেকে চলে আসলাম। যাক, ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। গাড়ি নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে খাওয়ার পর রুমে বসে পড়ছি। এমন সময় আখি ম্যাডাম চিল্লাচিল্লি শুরু করেছে। এই মায়া এমনি এমনি চিল্লায়, ভাল লাগে না। দেখে আসি কি হলো। এ কি, ম্যাডামের রুম অন্ধকার হলো কিভাবে? আমি ফোনের লাইট অন করলাম। দেখি ম্যাডাম খাটের উপর বসে আছে। ইতিমধ্যে আঙ্কেলও চলে আসছে। এভাবে রুম অন্ধকার করে চিল্লাচ্ছিস কেন? বাল্ব নষ্ট হয়ে গেছে মনে হয়। অনিল, আমার সাথে আসো। আঙ্কেলের সাথে গেলাম। আঙ্কেল আমার হাতে বাল্ব দিয়ে বলল, এটা আখি রুমে লাগিয়ে দাও। আমি বাল্ব নিয়ে ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম, কি হয়েছে? একটু উঠে আসুন আর লাইটটা ধরুন, আমি বাল্ব লাগিয়ে দিচ্ছি। এত উঁচায় বাল্ব লাগাতে পারলাম না। রুমে একটা চেয়ার আছে, ওটা এগিয়ে নিয়ে ওটার উপর উঠে বাল্ব লাগাতে লাগলাম। হঠাৎ ম্যাডাম চিৎকার করে উঠলো আর আমাকে চেপে ধরলো। এমনিতেই কোনো মতে চেয়ারের উপর দাঁড়িয়ে আছি, তারপরে এমন ভাবে জড়িয়ে ধরছে আর নিজেকে সামলাতে পারলাম না। ম্যাডামের উপর পড়ে গেলাম। আমার ঠোঁট গিয়ে ম্যাডামের ঠোঁটের সাথে লেগে গেল। কি একটা রোমান্টিক দৃশ্য। ইচ্ছে করেছে একটা কিস করে দেই, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। একটু পর ম্যাডামের উপর থেকে নেমে বললাম, ম্যাডাম, কোথাও ব্যথা পাননি তো? না, আমি ঠিক আছি। আবার চিল্লালেন কেন? টিকটিকি দেখে। টিকটিকি দেখে কেউ ভয় পায় নাকি? ম্যাডাম কিছু বলছে না। ভাবলাম আবার লাইটটা ধরিয়ে দিই, কিন্তু যদি আবার ফেলে দেয়। না না, এমন করা যাবে না। নিজেই লাইটটা কামড়ে ধরে বাল্ব লাগালাম। আলো জ্বলে উঠলো। ম্যাডামের দিকে তাকাতে দেখি উনি লজ্জা পেয়েছে। একটু আগে কি অবস্থায় ছিলাম সেটা ভেবে হয়তো। আমি আর কিছু না বলে ম্যাডামের রুম থেকে চলে আসলাম। সকালে উঠে ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। নাস্তা করতে গিয়ে আখি ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে মুচকি হাসি দিল। হাসির কারণটা বুঝলাম না। নাস্তা শেষ করে আঙ্কেলকে নিয়ে অফিসে গেলাম। কলেজ শেষে আবার আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে বই নিয়ে পড়ছি, এমন সময় মনে হলো দরজার সামনে কেউ আসছে। তাকিয়ে দেখি আখি ম্যাডাম দাঁড়িয়ে। যে আমাকে দেখতেই পারে না, সে হঠাৎ করে আমার রুমের সামনে কি মনে করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ম্যাডাম, ভেতরে আসুন। আমি মনে করেছি তুই পড়াশোনা করিস না, এখন তো দেখি পড়াশোনাও করিস। তা এবার কোন ক্লাসে? অনার্স সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে। তুই তো আমার 1 ইয়ার জুনিয়র। আপনি থার্ড ইয়ারে পড়েন দেখে তো মনে হয় না। তাই? আচ্ছা পড়, আমি যাই। ম্যাডাম চলে গেল। পরের দিন সকালে আঙ্কেলকে নিয়ে অফিসে যাই। এরপর কলেজে চলে আসি। আজকে কলেজে আসা একটু দেরি হয়ে গেছে। দেখলাম স্যার ক্লাস নিচ্ছে। স্যার, আসতে পারি? স্যার লেকচার দেওয়া বাদ দিয়ে আমার দিকে তাকালো। এরপরে বলল, ভেতরে আসো। আমি গিয়ে সিয়ামের পাশে বসলাম। এত দেরি করলি কেন? আঙ্কেলকে অফিসে নিয়ে আসতে দেরি হয়েছে, তাই আমারও দেরি হলো। আচ্ছা। ক্লাস শেষ করে ক্যাম্পাসে আসলাম। দেখি মায়া ও ওর বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। ওর মজা করে আড্ডা দেওয়া বের করছি। ওই মায়া, শোন। আমার মুখে এমন ডাক শুনে সিয়াম, ইমন, ফয়সাল অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো মায়ের বান্ধবীরা। কিরে, আসছিস না কেন? মায়ের রাগী লুক নিয়ে আমার দিকে আসলো। এইভাবে ডাকছিস কেন? সম্মান দিয়ে কথা বল, না হলে ফোন করে সব বলে দেব। মায়া আরো রেগে গেল, কিন্তু কিছু বলছে না। আমাকে অনেক জ্বালাইছিস, এখন তো সব উসুল করব। যা, আমার জন্য সিগারেট আন।
নেভার। ফোন বের করে বললাম, তাহলে কল দেই। থাক, কল করার দরকার নেই, আমি আনতেছি। কিছুক্ষণ পর মায়া সিগারেট নিয়ে চলে আসলো। আমি ওর থেকে সিগারেটটা নিয়ে বললাম, নেক্সট টাইম কাউকে ব্ল্যাকমেল করার আগে আমার কথাটা মনে রাখবি, কেমন? আর এখন যা। ইমনের থেকে লাইটার নিয়ে সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করলাম। কি রে, কাহানি কি? কিছুই বুঝলাম না। এত কিছু তোদের বোঝা লাগবে না, তবে এখন থেকে মায়া আর আমাদের ডিস্টার্ব করবে না। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে আখি ম্যাডাম আর মায়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। দুজনেই আর আগের মতো অহংকারী নেই। আঙ্কেলের অফিসের কাজের জন্য 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছিলাম। 3 দিন পর কলেজে গেলাম। এই কয়েকদিনে মায়া অনেকবার কল করছে, কিন্তু আমি ধরিনি। জানি কল রিসিভ করলেই কান ঝালা পোড়া করে দেবে। মায়া আমাকে দেখেই দৌড়ে এলো। এতদিন কোথায় ছিলি? এতদিন কই, মাত্র 3 দিন। ওই হলো, আমাকে জানাসনি কেন বল? ইচ্ছে হয়েছে তাই বলিনি। জানিস আমি তোকে অনেক মিস করেছি। এত মিস করা লাগবে না, এখন ক্লাসে চল। আজকে ক্লাস করব না, তোর সাথে আড্ডা দেব। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ওই করছিস কি জানিস? বাসায় কি ভাববে এমন করলে? কি ভাববে? ভাববে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যার যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কি? অন্যেরটা খাই নাকি যে যে ওদের কথা শুনবো? আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? রিক্সায় করে ঘুরবো। জানিস তো এসব আমার ভাল লাগে না। 3 দিন আমার সাথে কথা বলিসনি, এটা তার শাস্তি। আরে আমার ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। বাধ্য হয়ে মায়ের সাথে ঘুরতে বের হতে হলো। রিক্সায় মায়ের পাশে বসে আছি। বাতাসের চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। মায়া, তোর চুলগুলো তো আমাকে খুব জ্বালাচ্ছে। ঠিক করছে। ভালো হচ্ছে না কিন্তু। চুপচাপ বসে থাক, না হলে ধাক্কা দিয়ে ফেলে দেব। এমন করিস কেন? কেমন করলাম? তোর পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, একটু রোমান্টিক হবি, তা না হয়ে কি সব আজে বাজে কথা বলছিস? তো তোর সাথে কেমন করবো বল? কই, আমার পাশে তো কোনো সুন্দরী মেয়ে নেই। যে বসে আছে ও তো একটা ভূতনি। কি বললি? আমি ভূতনি? দাঁড়া, আজকে তোর ঘাড় মোটকে খাবো। শরীরে 10 কিলো মাংস নয় আর আসছে আমাকে খেতে। ভাগ এখান থেকে। দুজন খুনসুটি করতে করতে পার্কে চলে আসলাম। মায়া বায়না ধরলো আইসক্রিম খাবে, এনে দিলাম। বাচ্চা মেয়ের মতো আইসক্রিম খাচ্ছে আর আমি বসে বসে দেখছি। ওই এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি কোন বলদের কপালে যে যাবি তার জীবনটা তেজপাতা করে দিবি। কারো কাছে যাব না, দরকার হলে তোর গলায় ঝুলে পড়বো। আমি জেনে শুনে শাকচুন্নির গলায় ঝুলতে দিব না। আমার বয়ে গেছে। কিছুক্ষণ পর মায়া আবার বলল, আমি কি তোকে খুব চালাই? আরে না, তোর সাথে ঝগড়া করতে অনেক ভালো লাগে। এভাবে সারা জীবন যদি তোর সাথে ঝগড়া করতে পারতাম। আসতে বলল, কিন্তু আমি শুনে ফেলছি। কি বললি? কিছু না, চল হাঁটি। এই দুপুরে না হাঁটলে হয় না? কোনো না নেই, চল। দুজন হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে চলে আসলাম। তাকিয়ে দেখি আখি এক ছেলের সাথে বসে আছে। ছেলেটা কে চিনলাম না তো। আমি মায়াকে বললাম, একটু দাঁড়া, আমি 5 মিনিট পর আসছি। হাঁটতে হাঁটতে আখির কাছে গেলাম। আমাকে দেখে আখি চমকে উঠল। আমতা আমতা করে বলল, তুই এখানে কি করিস? দেখতে এলাম, তা ছেলেটা কে? ছেলেটা বলল, হাই, আমি জিসান, আখির সাথে পড়ি আর ওর বয়ফ্রেন্ড। আমি আখির দিকে তাকালাম। আমি বললাম, ম্যাডাম, ছেলেটা যা বলছে তা সত্যি নাকি? আখি মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি বললাম, প্রেম করলেন আর ট্রিট দিলেন না, এটা মানতে পারছি না। কে প্রেম করছে? মায়া বলল, ওই তোকে না এখানে আসতে না করছি, তারপরও কেন আসলি? তুই কি করতে আসলি তা দেখতে আসলাম। তা এই দুজনকে চিনলাম না তো। ওদের দুজনকে দেখিয়ে বললাম, এ হচ্ছে আমার আখি ম্যাডাম, আর উনি হচ্ছে ম্যাডামের বয়ফ্রেন্ড। তাই মেয়েটা কে? আমার বান্ধবী। বেস্ট ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আরে না, আমরা দুজন ভালো বন্ধু। দেখো, আমাদের মতন আবার বেস্ট ফ্রেন্ড থেকে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যেও না। আমি মায়ের দিকে তাকালাম। দেখি ও আমার দিকে তাকিয়েছে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আখি বলল, তা মায়া এত মনোযোগ দিয়ে কি দেখো? আখির কথায় মায়ার লজ্জা পেয়ে গেল। বুঝেছি, লজ্জা পেতে হবে না, দেরি না করে মনের কথা বলে দিবা, কেমন? কি মনের কথা বলবে? যেদিন বলবে সেদিন বুঝবি। আমার তো বোঝার দরকার নেই, সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। মায়াকে বললাম, ওই হা করে পরে তাকিয়ে থাকিস, এখন চল।
আখি আর জিশানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ওই ওরকম হাঁ করে তাকিয়েছিলি কেন? কখন? একদম মিথ্যা বলবি না, বল কেন? ভাল লাগে দেখতে, তাই তাকিয়েছিলাম। এভাবে আর তাকিয়ে থাকতে পারবি না। মায়া মন খারাপ করে বলল, আচ্ছা। এখন তাহলে চল। এরপর মায়াকে নামিয়ে দিয়ে আমি আঙ্কেলের অফিসে চলে আসলাম। দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। এই 1 বছরে মায়া আর আমি আরো ক্লোজ হয়ে গেছি। এক কথায় আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। আমি তো এতিম, যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে ওর সাথে বন্ধুত্বটাও নষ্ট হবে, এই ভয়ে বলতে পারছি না। আজ কলেজে এসে দেখি মায়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার খুব রাগ হচ্ছে, ওই ছেলের সাথে এত কি কথা বলে। ফয়সালকে বললাম, মায়ার সাথে যে ছেলে কথা বলছে ওরা চিনিস? কয়েকদিন ধরে দেখছি এই ছেলের সাথে বেশি মিশছে। নাম কি ছেলেটা? আতিক। আচ্ছা, আমি দেখছি আতিককে। তুই যে মেয়েকে ভালোবাসিস, মায়াকে বলিস না কেন? ভয় লাগে যদি আমাকে না করে দেয়। আরে মনের কথা চেপে রাখতে নেই, বলে দে, না হলে পরে পস্তাবি, আফসোস করবি, আর মনে মনে বলবি কেন বলেছিলাম না। কিভাবে বলবো? আরে তুই যদি এই কথা বলিস তাহলে অন্যেরটা বলার নিজেরটা বলার মধ্যে দিনরাত তফাৎ আছে, সেটা বুঝিস না কেন? সেটা আমরা জানি, কিন্তু তোকে বলতে হবে। আচ্ছা বলবো, কিন্তু কোথায়? বিকেলে পার্কে বলতে পারিস, এটাই ভালো হবে। ওকে, আজই তাহলে মনের কথা বলে দেব। হেঁটে মায়ের কাছে গেলাম। মায়া আমাকে দেখে বলল, অনেক একদিন কোথায় ছিলি? তোকে তো দেখলাম না। কাজ ছিল, এজন্য আসতে পারিনি। তাই এই ছেলেটা কে? ও আমার নতুন বন্ধু, নাম আতিক। শুধু বন্ধু নাকি আরো কিছু? বললাম তো বন্ধু। তোর সাথে আমার কিছু কথা আছে। তো বল। এখানে না। তো কোথায়? বিকেলে পার্কে আসিস, তখন বলবো। বিকেলে তো আতিকের সাথে ঘুরতে যাব, বিকেলে পারবো না। আচ্ছা তাইলে থাক, আমি যাই। আমি চলে আসতে লাগলাম। মায়া আমাকে আটকালো না। কথা বলছিস? হুম। কি বললো? সে এখন তার নতুন বন্ধু নিয়ে বিজি, আমাকে সময় দেওয়ার টাইম নাই। আসলে সব মেয়ে একই রকম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কলেজ শেষে আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রুমে মন খারাপ করে বসে আছি, এমন সময় আখি ম্যাডাম এলো। আমাকে দেখে বলল, অমন করে আছিস কেন? কিছু না, এমনিতেই। আরে বল। আব্বু আম্মুর কথা মনে পড়ছে। আরে মন খারাপ করিস না, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? আগামী মাসের 10 তারিখে আমার আর জিসানের বিয়ে। আসুন, জিসানের একটা বোন আছে, ওর সাথে তোর লাইন করে দিব। এবার তো খুশি হ। এমনিতেই মায়া আমাকে ইগনোর করে চলছে, তারপর আখির এমন কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না। চুপ করে আছিস কেন? কথা বল। আপনার ননদ আমার লাগবে না, এমনিতে আমি হ্যাপি আছি। না নিলি কিন্তু আমার বিয়ের সব কাজ কিন্তু তোকেই করতে হবে। আচ্ছা করব, এখন একটু একা থাকতে দেন। আখি ম্যাডাম চলে গেল। 2 দিন পর কলেজে যাওয়ার সময় দেখলাম মায়া আতিকের বাইকের পিছনে বসে আছে। আমি গাড়িতে থাকায় হয়তো খেয়াল করেনি। রাস্তার পাশে গাড়ি পার্কিং করে মায়াকে কল দিলাম। 2 বার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যালো মায়া। বল। কোথায় তুই? আমি অনেক অসুস্থ রে, বাসায় শুয়ে আছি। একটু আগে দেখলাম বাইকে করে ঘুরছে, আর এখন বলছে অসুস্থ। কি মিথ্যা বলছে, কিন্তু ওরে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা শুয়ে থাক আর ওষুধ খা। কল কেটে দিলাম। কি দরকার এমন মিথ্যাবাদীর সাথে কথা বলা, কিন্তু বেহায়া মন তাও মানে না। কলেজ আর গেলাম না, অফিসে ফিরে আসলাম। কিছুদিন কেটে গেল, আগের মতো কলেজে যায় না, শুধু আঙ্কেলকে অফিসে নিয়ে যায় আর বাসায় আনি। অনেক চেষ্টা করেও মায়াকে ভুলতে পারছি না। মন খালি ওকে ভাবে, কি যে করি। সিদ্ধান্ত নিলাম আমার মনের কথা ওকে বলে দেব, যা হবার হবে। মায়াকে ফোন করে বিকেলে পার্কে আসতে বললাম, ও রাজি হলো। 4টায় পার্কে এসে বসালাম। মায়া আসবে 4:30টায়। নিজেকে একটু প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করছি। একটু পর মায়া আসলো, আমাকে বলল, কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। আসলে কথাগুলো কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবির কি আছে, যা বলতে চাইছিস বলে ফেল। আমি তোকে ভালোবাসি। কি বললি? বললাম আমি তোকে ভালোবাসি। দেখ অনেক মজা করবি না। মায়া আমি মজা করছি না, সত্যি আমি তোকে ভালোবাসি। তোকে বন্ধু ভেবেছিলাম, আর তুই বন্ধুত্বের দাম এভাবে দিলি? ভালোবাসা তো অন্যায় না। তোর মতো ছোট লোকের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর হ্যাঁ শোন, আমি আতিককে ভালোবাসি, আতিকও আমাকে অনেক ভালোবাসে। আর আমার সাথে যোগাযোগ করবি না। মায়া শোন, এভাবে ছেড়ে যাস না।
মা আমার কথা না শুনে চলে গেল। আসলে ও সত্যি তো বলেছে, আমার কি আছে যে আমাকে ভালোবাসবে? এতদিন এদের সাথে থেকে ভুলেই গেছিলাম আমি এতিম। মন খারাপ করে বাসায় আসলাম। আর কিছুদিন পর আখি ম্যাডামের বিয়ে। বিয়ে উপলক্ষে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছি যাতে মায়াকে ভুলতে পারি, কিন্তু পারছি না ভুলতে। পরের দিন আঙ্কেল আমাকে কিছু ফাইল দিয়ে বলল, এগুলো নিয়ে 7 রেস্টুরেন্টে যাবে, ওখানে টেবিল নাম্বার 15-তে কালো জ্যাকেট পরা একটা লোক বসে দেখবে, ওকে গিয়ে এগুলো দিবে। আচ্ছা। ফাইলগুলো পাশের সিটে রেখে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পরে রেস্টুরেন্টে চলে আসলাম। 15 নম্বর টেবিলে দেখি আঙ্কেলের বর্ণনা দেওয়া লোক বসে আছে। টেবিলের কাছে যেতেই ভদ্রলোক বলল, বসো। আমি চেয়ারে বসলাম। কি খাবে, চা নাকি কফি? কিছুই খাবো না, আপনি এই ফাইলগুলো নিন। লোকটা আমার থেকে ফাইলগুলো নিয়ে সেগুলোতে চোখ বোলাতে লাগলো। আমি পাশে তাকাতেই চমকে উঠলাম, এ তো আতিক, কিন্তু ওর সাথে মেয়েটিকে। আড়ি পেতে ওদের কথা শুনতে লাগলাম। মেয়েটা ওকে বাবু বলছে, তার মানে ওদের মাঝেও কিছু একটা আছে। কিন্তু আতিক তো মায়াকে ভালোবাসে, আবার এখানে আরেক মেয়েকে বাবু শোনা বলছে। তার মানে আতিক একটা প্লে বয়, এভাবে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। কিন্তু এগুলো মায়াকে বললে তো ও উল্টো আমাকে বকবে। এজন্য বুদ্ধি করে গোপনে কয়েকটা ফটো তুললাম। এরপর রেস্টুরেন্ট থেকে চলে আসলাম। ভাবলাম মায়াকে সরাসরি বলাটাই বেটার হবে, এজন্য মায়াকে কল দিলাম। 3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। তোকে না ফোন দিতে মানা করছি, তারপরও কেন কল করছিস? মায়া, আমাকে ভুল বুঝিস না, একটা জরুরি কথা বলার জন্য তোকে কল করছি। কি কথা? ফোনে বলা যাবে না। আচ্ছা, কোথায় তুই? বাসাতে। আমি 2 মিনিট পর তোর বাসার সামনে আসছি, নিচে আয়। মায়ের বাসার সামনে এসে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর মায়া এলো। কি বলবি বল। আতিক কি সত্যি তোকে ভালোবাসে? হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? যা বলছি তার উত্তর দে। আতিক আমাকে অনেক ভালোবাসে। আতিক তোকে মোটেও ভালোবাসে না। কি সব আজে বাজে বলছিস? আমি সত্যি বলছি। আজকে আতিককে দেখলাম 7 রেস্টুরেন্টে একটা মেয়ের। আমার কথা শেষ নাই হতে মায়া আমাকে ঠাস করে 2টো থাপ্পড় মেরে দিল। তোর এত সাহস কি করে হয় আমার আতিককে নিয়ে বাজে কথা বলার? তুই কি ভেবেছিস আতিককে নিয়ে মিথ্যা কথা বললে আমি বিশ্বাস করে নেব আর তোকে ভালোবাসবো? তোর ধারণা ভুল। আর আমার চোখের সামনে থেকে যা বলছি। মায়া আতিকের প্রেমে অন্ধ হয়ে গেছে। আমি যতই বলি না কেন ও আমার কথা বিশ্বাস করবে না। আর কোনো কথা না বলে গাড়িতে উঠলাম। ফোনটা বের করে আতিকের সাথে মেয়েটার তোলা পিকগুলো মায়ের মেসেঞ্জারে দিয়ে দিলাম। বাসায় এসে আঙ্কেলকে বললাম ফাইল দিয়ে এসেছি। আমাকে ফোন করছিল, উনি ফাইলগুলো পেয়েছেন। আচ্ছা শোনো, আখির বিয়ের বেশি দিন নাই, হাতে মাত্র 10 দিন আছে। আমি ব্যবসার কাজে ওকে তেমন সময় দিতে পারি না। ওর আর জিশানের সাথে গিয়ে বিয়ের শপিং গুলো করবা। আচ্ছা আঙ্কেল। পরের দিন আখির বিয়ের শপিং করলাম। রুমে বসে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আখি এলো। কি করিস? ফেসবুক চালাই। তা কয়টা মেয়ের সাথে লাইন মারিস? ম্যাডাম, আমি সেরকম ছেলে না, বুঝছেন। দেখি তোর ফোনটা দে। কি করবেন? চেক করে দেখি। আখি ম্যাডামকে ফোনটা এগিয়ে দিলাম। কিছুক্ষণ টিপাটিপি করে বলল, বাহ, তুই তো দেখছি আসলেই ভদ্র। সেটা সবাই বলে। আসলে তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, মাফ করে দে। ম্যাডাম, এসব কি বলছেন? আমি তো অনেক আগে আপনাকে মাফ করে দিয়েছি। কয়েকদিন পর বিয়ে, এরপরে তো পরের ঘরে চলে যাব। তখন তোকে আর আব্বুকে অনেক মিস করব। আমিও মিস করব। তা তোর মায়া কেমন আছে? মায়ের কথা বলেই আবার মন খারাপ করে দিল। ওই, মন খারাপ করে আছিস কেন? মায়ার সাথে ঝগড়া হয়েছে নাকি? তেমন কিছু না, এমনিতেই মন খারাপ। আচ্ছা, মন খারাপ করিস না, আমি যাই, কিছু কাজ আছে। আখি ম্যাডাম চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজকে আখি ম্যাডামের বিয়ে। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাসাতে অনেক লোকজন। আঙ্কেল আমাকে বলল, কিছুক্ষণ পর বরযাত্রী আসবে, ওদের দেখাশোনার দায়িত্ব তোমার। আচ্ছা আঙ্কেল, আমি সব সামলে নেব। দেখতে দেখতে 2 ঘন্টা সময় চলে গেল, কিন্তু বর এলো না। আঙ্কেলকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, বর আসতে তো দেরি করছে কেন? জানি না বাবা, ওরা কেউ ফোন রিসিভ করছে না, কি যে হলো। আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। আমি একটু দূরে এসে জিশানের নাম্বারে কল করলাম। 2 বার রিং হলো, কিন্তু কেউ ধরলো না। আরেকবার রিং হওয়ার পর একজন মহিলা কল রিসিভ করলো। হ্যালো জিশান ভাই, কোথায় তোমরা? বাবা জিশান আর এই দুনিয়ায় নাই।
একটা মহিলা এই কথা বলে কান্না শুরু করলো। আজকের বিয়ে আর কি সব আবল তাবল বলছেন? ছেলেটা বিয়ে করার জন্য যাচ্ছিল, হঠাৎ করে ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে যায়, আর আমি সন্তানহারা হয়ে যাই। জিশানের মৃত্যুর খবর শুনে মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে গেল। এখন আঙ্কেল আখি ম্যাডামকে কি বলবো? ম্যাডাম তো জিশানকে না পেলে বাঁচবে না। আমাকে বসে পড়তে দেখে আঙ্কেল দৌড়ে আমার কাছে এলো। কি হলো তোমার, এইভাবে বসে পড়লে যে? আঙ্কেল সত্যিটা শোনার আগে নিজেকে শক্ত করেন। কি সত্যি? জিশান আর এই দুনিয়ায় নেই। নেই মানে? কোথায় যাচ্ছে? জিশানের কার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়, সেজন্য ওরা কেউ আপনার ফোন ধরেছিল না। আঙ্কেল এই কথা শুনে মনে হলো হাই ভোল্টেজ শক খেলো। আঙ্কেল একেবারে হতবাক হয়ে গেছে, উনি কিছুই বলছে না। ততক্ষণে সারা বিয়ে বাড়িতে খবর হয়ে গেছে এই অপায়া মেয়ের জন্য ছেলেটা মরল। না জানি কত ছেলে এই মেয়ের জন্য মরবে। মানুষের কথা শুনে অবাক হয়ে গেলাম। বড় দুর্ঘটনায় মারা গেল, অথচ দোষ আখি ম্যাডামকে দিচ্ছে। এমন অপবাদ দিলে সত্যি সত্যি বিয়ে হওয়া মুশকিল। কোথা থেকে এক লোক এসে বলল, মিস্টার আশরাফ চৌধুরী, আপনাকে আগেই বলেছিলাম আপনার মেয়ের সমস্যা আছে, যার জন্য একটা ছেলেকে মরতে হলো। এমন অপয়া মেয়ে জীবনেও দেখিনি। এমন মেয়ে বাড়িতে থাকলে আমাদেরও অভিশাপ লাগবে। যাই তাড়াতাড়ি। আরো মানুষ নানান কথা বলছে। আঙ্কেল খালি চুপ করে শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর আঙ্কেল সবার উদ্দেশ্যে বলল, আমার মেয়ের বিয়ে আজই হবে এবং আপনাদের সবার সামনেই হবে। আমি আঙ্কেলকে বললাম, এত তাড়াতাড়ি বর কোথায় পাবেন? কেন, তুমি তো আছো, প্লিজ বাবা না করো না, এতে আমার আর আমার মেয়ের সম্মান জড়িয়ে আছে। আঙ্কেল, আখি ম্যাডাম আমার বড়, আর তাছাড়া উনি জিশানকে ভালোবাসে, আমাকে মানবে না। যদি আমার কথা না শোনো তাহলে আমার মরা মুখ দেখবে, বলে দিলাম। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এরপর বুঝছি মা বাবা ছাড়া বাঁচা কত কঠিন। এখন আপনাকে বাবার মতো পেয়েছি, এত তাড়াতাড়ি আপনাকে হারাবো না। আপনি যা বলবেন তাই হবে, তবুও মরার কথা বলবেন না। আচ্ছা তাহলে গিয়ে রেডি হও, কিছুক্ষণ পর তোমার আর আখির বিয়ে পড়ানো হবে। সন্ধ্যার পর বিয়ের কাজ সম্পন্ন হলো। আমার বিয়ে হবে এজন্য সিয়াম, ফয়সাল আর ইমনকে ফোন করে আসতে বলি। হারামি তিনটে অনেক জ্বালিয়েছে। রাত 10টা বেজে গেছে। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর ভাবছি কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। আরে শালা, এখানে কি সারা রাত দাঁড়িয়ে থাকবি? বাসর করবি না? কবুল বলার সময় আখিকে দেখেছি, সে কি ভয়ানক ভাবে তাকিয়েছিল। আমার তো এখনই কলিজা শুকিয়ে গেছে। সারা রাত তো পড়ে আছে। বলত, মেয়েরা অমন একটু করেই থাকে, তুই ভয় পাস না। আরে এত দেরি করিস কেন? ওরে ধরে নিয়ে গিয়ে রুমে দিয়ে আস। এরপর হারামিগুলো জোর করে আখি ম্যাডামের রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে দেখি আখি ম্যাডাম কান্না করছে। ভয়ে ভয়ে আমি ম্যাডামের কাছে গিয়ে গেলাম। ম্যাডাম, আমি ডাক দিলাম, কান্না থামছেই না, কান্না করেই যাচ্ছে। প্লিজ ম্যাডাম, কান্না করবেন না। ভালোবাসা হারানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো চেয়েছিস এই সম্পত্তির মালিক হতে, তাই না? আমি তোর সব প্ল্যান বুঝে ফেলেছি। তুই নিশ্চয়ই আমার জিসানকে মেরেছিস, না হলে আমার জিসান বেঁচে থাকতো। ম্যাডাম কি সব বলছেন? আমি কেন জিশানকে মারতে যাব? ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে বসে পড়লাম। একটা কথাও বলবি না, চাকর চাকরের মতো থাকবি। আমার স্বামী হবার চেষ্টা করবি না। আমি জিসানকে ভালোবেসেছি আর ওকেই ভালোবেসে যাব। ওই বিছানা থেকে উঠ। আমি কোথায় যাব? জানি না কোথায় যাবি, তবে আমার বিছানায় থাকতে পারবি না। আমি কোনো কথা না বলে সোফাতে শুয়ে পড়লাম। শালার, একে তো ভালোবাসা পেলাম না, আবার যার সাথে বিয়ে হলো সে আমাকে ভালোবাসে না। কি আজব কপাল আমার। তাকিয়ে দেখি ম্যাডাম কত আরামে শুয়ে আছে, আর আমি ছোট সোফায় শুয়ে আছি। কত শখ ছিল বাসরাতে বিড়াল মারবো, কিন্তু উল্টো থাপ্পড় খেতে হলো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আখি ম্যাডাম রুমে নাই। যাক, এখন আপাতত শান্তি করে বিছানায় শুয়ে থাকতে পারবো। টুপ করে নেমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আহা, কি শান্তি। এবার ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে। প্রায় ঘুমিয়ে পড়েছি, মনে হলো ক্যাঁচ করে কেউ দরজা খুললো। চোখ মেলে দেখি দরজা যেমন আটকানো ছিল তেমনই আছে। তাহলে শব্দ হলো কোথায়? বাথরুমে কেউ নাই তো। ঘুরে বাথরুমের দিকে তাকালাম। আখি ম্যাডাম মাত্র বাথরুম থেকে বের হয়েছে। দেখলাম গোসল করেছে, ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অনেক সুন্দর লাগছে এই অবস্থায় দেখে। আমাকে বিছানায় দেখে বলল, ওই তুই আমার বিছানায় কেন? হ্যাঁ, নাম বলছি। এমন করো কেন?
তুই আমাকে তুমি করে কোন অধিকারে বলছিস? তুমি তো আমার বিয়ে করাবো, তুমি বলতেই পারো। তোকে আমি স্বামী মানি না, আর আমাকে তুই তুমি বলবি না, ম্যাডাম বলে ডাকবি। আর একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, মনে থাকে যেন। আমাকে বিয়ে করেছিলেন কেন? বাবার জন্য। উনি আমাকে বলেছে যদি আমি তোকে বিয়ে না করি তাহলে নাকি ওনার মরা মুখ দেখতে হবে। আমাকে যখন মানবেন না তাহলে ডিভোর্স দিন। বাবা যতদিন বেঁচে আছে ততদিন চুপ করে থাকবি, তারপর তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। কথা শুনে মনে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই, কিন্তু আঙ্কেলের মেয়ের জন্য কিছু বললাম না। ওই নাম আমার বিছানা থেকে। আমি কিছু না বলে চুপচাপ নেমে আসলাম। কিছুক্ষণ পর নাস্তা করে রুমে এসে ফোনে গেম খেলতে লাগলাম। একটু পর ইমন কল করলো। বউ পেয়ে বন্ধুদের ভুলে গেলি? আরে না, তা বল কেমন আছিস? এই তো আছি। তোর কি খবর? বাসর রাত কেমন কাটলো? বাসর রাত এত মজাই কাটবে কখনো কল্পনাও করতে পারিনি। এত মজা তোদের বলে বোঝাতে পারবো না। তাহলে তো বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। আঙ্কেল কি বলবো নাকি? আরে মজা করছিলাম। কলেজে আসবি কবে থেকে? কাল থেকে। নতুন নতুন বিয়ে করলি, একটু ভাবিকে সময় দিবি, তা না করে এত তাড়াতাড়ি কলেজে আসবি? কেমন অবস্থায় আছিস সেটা আমি বুঝছি। কোন দুঃখে যে এই ডাইনিকে বিয়ে করলাম। কি হলো, কথা বলছিস না কেন? আরে এমনিতে অনেকদিন গ্যাপ দিছি, পড়া তেমন হচ্ছে না। কলেজ মিস দিলে আরো পড়া পিছিয়ে যাব। আচ্ছা তাহলে রাখি, ভালো থাকিস। ইমন কল কেটে দিল। রাতে খাওয়ার সময় আঙ্কেল বলল, অনেক কাজ করছি, এখন আমার বিশ্রামের প্রয়োজন। তাহলে রুমে গিয়ে রেস্ট নেন। আমি এই রেস্ট নেওয়ার কথা বলিনি, আমি আমার কাজ থেকে অবসর নিতে চাচ্ছি। তাহলে এসব দেখবে কে? তুমি। আমি কেন? আমার ছেলে নাই, তুমি আমার ছেলের মতো আবার জামাইও, তাই তোমার উপরে এইসব দেখাশোনার দায়িত্ব পড়ে। আঙ্কেল আমি এসব কিছু বুঝি না। প্রথমে আমিও বুঝতাম না, আস্তে আস্তে সব শিখে গেছি। আগে আমার পড়াশোনা কমপ্লিট করব, তারপর অফিসে বসবো। এর আগে কিছু করব না। আর 1 বছর লাগবে তোমার পড়াশোনা শেষ হতে। এর ভিতরে মাঝে মাঝে অফিসে আসবে, তাহলে বুঝবে কিভাবে কি করতে হয়। আচ্ছা আঙ্কেল। খেতে খেতে আখের দিকে তাকালাম, দেখি আমার দিকে রাগি লুকে তাকিয়েছে। কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন আর নিচতলায় আমার রুম নাই, দোতলায় ম্যাডামের রুমই আমার রুম। সোফায় বসে গেম খেলছি, এমন সময় ম্যাডাম বউ রুমে এলো। আমি তাকালাম না, তাকালে আবার ধমকানো শুরু করবে। আমার সম্পত্তির দিকে ভুলেও চোখ তুলে তাকাবি না। আমি আপনার সম্পত্তির দিকে কখন নজর দিলাম? ওই যে অফিসে বসবি। আমি কি নিজে ইচ্ছে বসতে চাইছি নাকি আপনার আব্বু আমাকে বসাতে চাইছে? আখি ম্যাডাম চুপ করে আছে। আমি আবার বললাম, ম্যাডাম আমি নিজে ইচ্ছে আপনাকে বিয়ে করিনি, আপনার আব্বুর দিকে তাকিয়ে বিয়ে করেছি। নাহলে আমার এত শখ নাই যে জেনে শুনে সাপের গর্তে হাত দিব। আর আপনার কোম্পানিতে বসাই বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। কিছুদিনের ভেতর আপনাকে ডিভোর্স লেটার দিয়ে দেব। কথাগুলো বলে কানে হেডফোন গুঁজে সমাজ ভাইয়ের ব্যর্থ গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর সোফাতেই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ম্যাডাম এখনো ঘুমাচ্ছে, ডাক দিলাম না, যদি আবার বকে। ছাদে আসলাম, দেখি ফুল গাছগুলো শুকিয়ে গেছে। নিচ থেকে পানি এনে গাছগুলোতে পানি দিলাম। 8টা বেজে গেছে, 9টায় ক্লাস আছে। নাস্তা করে কলেজে যেতে হবে। নাস্তার টেবিলে বসতে আঙ্কেল বলল, আকি আজ থেকে অনেকের সাথে ভার্সিটি যাবে, ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, আমি যা বলছি তাই শুনতে হবে। আকি খাওয়া বাদ দিয়ে উঠে চলে গেল। আমি খেয়ে রুমে চলে আসলাম। রুমে আসতেই এক গাদা ঝাড়ি দিল। চুপচাপ সেগুলো হজম করলাম। এরপর রেডি হয়ে বের হয়ে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেল অফিসে চলে গেছে। আমি দেরি না করে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে কলেজে চলে আসলাম। বন্ধু, বিয়ে করলি পার্টি দিলি না? বিয়ে যে এমন ভাবে হবে আমি কি জানি, আর জানলে। থেমে গেলি কেন বল? আর কিছু না, চল ক্লাসে যাই। ক্লাসে গিয়ে মায়ের সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে মনে হলো ও ভালো নেই। ও ভালো থাকুক বা না থাকুক তাতে আমার কি। আমি গিয়ে সিএমের পাশে গিয়ে বসলাম। ক্লাস শেষে ক্যান্টিনে আড্ডা দিচ্ছি, এমন সময় মায়া এলো। অনিক, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি আসতে পারেন। মায়া গেল না, ওভাবেই দাঁড়িয়ে রইল। ফয়সাল আর ইমন আমার সাথে চল। ওরা চলে গেল। কি বলবেন বলেন, আমার হাতে বেশি সময় নেই। আপনি করে বলছো কেন?
তুমি বা তুই বলার অধিকার তো নাই, সো আপনি বলাটাই বেটার। আমি সেদিনের ব্যবহারের জন্য সরি। সত্যি আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। এ কি করছেন ম্যাডাম? আপনি কোথায় আর আমি কোথায়? আমার মতো এতিমের কাছে সরি বললে আপনার মান সম্মান থাকবে না। আমি আতিকের প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, এই জন্য তোমার মতো ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি, আবার গায়ে হাত তুলেছি। কিন্তু তোমার দেওয়া ছবিগুলো দেখার পর থেকে আতিকের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করি। 2 দিন ফলো করার পরই ওর আসল চেহারা সামনে আসে। এরপর থেকে ওর সাথে ব্রেকআপ করেছি, কিন্তু তুমি আমাকে ব্লক লিস্টে রাখছো, এই জন্য যোগাযোগ করতে পারিনি। প্লিজ আমাকে মাফ করো। ম্যাডাম, গরিব মানুষরা এসব মনে রাখলে তাদের দিন চলে না। আর আমি আপনার কথায় কিছু মনে করিনি, আসলে ওটা আমার কপালে ছিল। তাহলে আমরা বন্ধু? ম্যাডাম, যে সম্পর্কে একবার ভেঙে যায় সেটা আর জোড়া লাগাতে চায় না, লাগলেও দাগ থেকে যায়। থাকুক দাগ। ম্যাডাম, আমাকে যেতে হবে বলে ওখান থেকে উঠে পড়লাম। এমনিতেই মায়াকে ভালোবাসতাম, হয়তো এখনো ভালোবাসি, আর ওকে এত সহজে ভুলতেও পারবো না। কিন্তু ওর সামনে আর একটু থাকলে নিজে থেকে ওর প্রতি দুর্বল হয়ে যাব। কি দরকার পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগানো? বাসায় চলে আসলাম, এসে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতর ঘুমিয়ে পড়ি। গালে প্রচন্ড ব্যথায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আঁখি দাঁড়িয়েছে। তোকে কতবার বলেছি আমার বিছানা টাচ করবি না, তারপরও কেন শুয়েছিস? ম্যাডাম, আসলে অনেক ঘুম পেয়েছে, এই জন্য ভুলে ঘুমিয়ে পড়েছি, সরি। আর এমন হবে না। মনে থাকে যেন, আর আমার চোখের সামনে থেকে ভাগ। এত টর্চার আর ভালো লাগে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বিকেলে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। রাতে আঙ্কেল বলল, তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে। আব্বু, কি সারপ্রাইজ? আঙ্কেল একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। আঁখি খামের মুখ ছিঁড়ে ফেলল। ভেতর কি আছে দেখার জন্য আমি উৎসুকভাবে তাকিয়েছি। আঁখি খামের ভেতর থেকে 2টা কাগজ বের করলো। আমি একটা হাতে নিয়ে দেখলাম, এটা তো কোনো হোটেলের টিকিট। হোটেলের নাম হোটেল কিপলিং। এমন নামের হোটেল তো বাংলাদেশে নাই। চোখ বুলিয়ে দেখি এটা একটা সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটা হোটেলের নাম। আঙ্কেল, এটা তো সুইজারল্যান্ডের হোটেলের নাম, এটা দিয়ে আমরা কি করব? কাল সকালে তোমরা দুইজন সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছ। কি? আমাদের না জানি এটা ঠিক করুনি। তোমাদের দুজনকে সারপ্রাইজ দিচ্ছি, এই নাও তোমার পাসপোর্ট আর ভিসা। আমি কি বলবো ভেবে পেলাম না। চুপচাপ রুমে এসে সোফায় বসে পড়লাম। একটু পর আঁখি এলো, এসে আমাকে ঝাড়ি দিতে লাগলো। আমার উপর রাগ দেখান কেন? তো কার উপর রাগ দেখাবো? আপনার আব্বুর উপর রাগ দেখান, যত সব পাগলি এসে ঘাড়ে চেপে বসেছে। ওই কি বললি? এত কাছের কথা শুনতে পান না? আপনার কানে সমস্যা আছে, ডাক্তার দেখান। আঁখির দিকে তাকালাম, দেখি রেগে আমার দিকে তাকিয়েছে। আমি ওর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে সবকিছু রেডি করে নিলাম। আঙ্কেল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল। জেনেভা এয়ারপোর্টে নেমে দেখি এখানে সকাল হয়েছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিওয়ালাকে বললাম, হোটেল কিপলিং যাবেন? ট্যাক্সি চালক, যাব। আমি আর আঁখি ট্যাক্সিতে উঠলাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আশেপাশের বাসাগুলো চমৎকার। কিছু দূর পর পর একটা করে ঝিল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নেমে সাঁতার কাটি। আসলে এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আঁখি ম্যাডামও তাকিয়ে বাইরের সৌন্দর্য দেখছে। এই যে ম্যাডাম। ডাকছিস কেন? জায়গাগুলো অনেক সুন্দর না? সুন্দর। যদি আজ জিসান বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে সুখী কেউ হতো না। কিন্তু আমার কি কপাল, বিয়ে হলো একটা ড্রাইভারের সাথে, তাও সে আমার চেয়ে ছোট। ওকে আমি কখনো মানতে পারবো না। আপনি মানেন বা না মানেন, আমি কিন্তু হানিমুন ঠিকই করব। উল্টাপাল্টা কিছু করার কথা ভাবলে না তোকে লাথি মেরে বের করে দিব। এরপর দেখবো কিভাবে বাংলাদেশ যাস। ম্যাডাম, আপনি এত আনরোমান্টিক কেন? বেশি কথা বললে কিন্তু সত্যি সত্যি বের করে দিব। আমি আর কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পর হোটেলে এসে পড়লাম। আগেই যেহেতু রুম বুক করা আছে, এজন্য কোনো সমস্যা হলো না। ব্যাগ নিয়ে রুমে আসলাম। রুমে একটাই বেড। এখানেও মনে হয় সোফাতে ঘুমাতে হবে, কিন্তু রুমে তো কোনো সোফা নেই। আজব, তাহলে কি ফ্লোরে? এমনিতেই এই সময়ে ভালোই ঠান্ডা লাগছে, ফ্লোরে ঘুমালে নিশ্চয়ই অসুখ হবে। ওই কি ভাবছিস? কিছু না, রুম দেখছি। রুম দেখার কি আছে? আগে মনে হয় রুম দেখিসনি। দেখেছি, কিন্তু এমন টাইপের রাজকীয় রুম দেখিনি। আচ্ছা ম্যাডাম, আমরা সুইজারল্যান্ডে কতদিন থাকবো? 10 দিন। জেনেভায় 3 দিন,
জিউরিখে 4 দিন আর বার্ন শহরে 3 দিন। আমার ইচ্ছে আল্পস পর্বত দেখা। অপেক্ষা কর, সব দেখবো সুইজারল্যান্ডের। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হলাম। ওই চল, খেতে যেতে হবে। চলেন। বাইরে এসে কারি হাউস নামে একটা রেস্টুরেন্ট দেখলাম। আমি আখি ম্যাডামকে বললাম, সামনে একটা রেস্টুরেন্ট দেখছি, এখানে নিশ্চয়ই বাঙালি খাবার পাওয়া যাবে। ম্যাডাম বলল, আচ্ছা চল গিয়ে দেখি। রেস্টুরেন্টের মেনু কার্ডে চিকেন বিরিয়ানি দেখলাম। বাহ, এখানকার লোক দেখছি চিকেন বিরিয়ানি খায়। আমি আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। ম্যাডাম ওনার জন্য কি অর্ডার করলো বুঝলাম না। একটু পর 2 প্লেট চিকেন বিরিয়ানি এলো, তার মানে ম্যাডামও চিকেন বিরিয়ানি অর্ডার করেছে। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে বের হলাম। আখি ম্যাডাম আর আমি হাঁটতে লাগলাম। আমার কাছে একটা ক্যামেরা আছে, ওটা দিয়ে আশেপাশের সৌন্দর্য ক্যামেরা বন্দি করছি। হাঁটতে হাঁটতে একটা সুন্দর লেকের পাশে চলে আসলাম। লেকের পানি একদম ঝকঝকে, আমাদের দেশের মতো নোংরা না। অনেক লোক দেখছি নৌকাতে করে ঘুরছে। ম্যাডাম দেখে একটা মেয়ের সাথে কথা বলছে। আমি চুপি চুপি কয়েকটা ফটো তুললাম। অনেক মায়াবী লাগছে, কিন্তু যদি জানে আমি ফটো তুলছি হয়তো আমার ক্যামেরাটা টুকরো টুকরো করবে, এজন্য কিছু বললাম না। পাশে আমার বয়সী একজন দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করলাম, এলাকার নাম কি? লোকটা বলল, এটার নাম লেক জেনেভা। এটা ইউরোপের 2য় বৃহত্তম লেক। ম্যাডাম, নৌকাতে উঠবেন? উঠতে তো ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। আমি আসি তো, এত চিন্তা করছেন কেন? একটা নৌকা ভাড়া কর 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা কেন? আমার ইচ্ছে হয়েছে, বেশি কথা না বলে যা বলছি তাই কর। কেমন বউ কপালে জুটলো, কথায় কথায় আমাকে হুকুম দেয়। ওই কি বললি? কিছু না, আমি নৌকা ভাড়া করে আসি। 2 ঘন্টার জন্য একটা ছোট নৌকা ভাড়া করলাম 100 সুইস ফ্রাঙ্ক দিয়ে, মানে বাংলাদেশি টাকা 8400 টাকা। শালারা দেখছি ডাকাত, এত ভেবে কি হবে, টাকা তো শ্বশুর দিবে। নৌকাতে অনেক ঘুরলাম, অনেক ফটো তুললাম, লুকিয়ে ম্যাডামের ফটো তুলতে ভুলিনি। নৌকা ভ্রমণ শেষে হোটেলে ফিরে আসলাম। বিকেলে বের হলাম আবার ঘুরতে। এ তো হানিমুন না, আমার মনে হয় ঘুরতে আসছি। এবার ম্যাডাম বলল, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে যাব। উনি যা বলবে তাই করতে হবে, কি আর করা। চললাম মিউজিয়াম দেখতে। মিউজিয়াম দেখতে দুজনের আবার টিকিট করা লাগলো। মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু আছে, এর মধ্যে ভালো লাগলো চাঁদের পাথর আর 2 মুখওয়ালা কচ্ছপ। মিউজিয়ামের ভেতর ফটো তোলা নিষেধ, আগেই আমার ক্যামেরাটা রেখে দিয়েছে, না হলে এই দুর্লভ দুটো জিনিসের ফটো তুলতে ভুলতাম না। হোটেলে ফিরতে রাত হয়ে গেল। হোটেল থেকে রাতের খাবার অর্ডার করা হলো। খেয়ে ভাবতে লাগলাম, এখন আমি কোথায় ঘুরবো। আখি ম্যাডামের দিকে তাকালাম, উনি মনের আনন্দে ফোন টিপছে। ইচ্ছে করছে আছাড় দিয়ে ফোনটা গুঁড়া করি। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওই কি ভাবছিস? কিছু না ম্যাডাম। তাহলে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিসনি? জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো মেয়ে একটাও দেখিনি। এই পৃথিবীতে আপনি ওয়ান পিস, আপনার মতো আর কেউই নাই। এত বর্ণনা দিতে হবে না, আমি জানি। এত যখন জানেন তখন বলেন তো আমি কি ভাবছি। আচ্ছা, তোর থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না, আজকে এই বিছানাতেই ঘুমাবি। ম্যাডাম, রাতে কিছু হলে কিন্তু আমার দোষ নেই। আমাকে টাচ করলি না, থাপড়ায় তোর একটা দাঁতও ঠিক রাখবো না। ম্যাডাম বিছানার মাঝে একটা বালিশ দিয়ে বলল, বালিশের ওপাশে তুই থাকবি আর আমি এই পাশে। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। বেশ কয়েকদিন পর বিছানায় শুয়ে আছি, ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। সকালে বুকে ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ম্যাডাম আমাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। রাতে তো বড় করে বলল কাজ করলে আমার কত কিছু করবে, আর এখন দেখছি আমাকে বালিশ বানাইছে। ফোনটা দিয়ে কয়েকটা ফটো তুলে রাখলাম। এরপর ম্যাডামকে ডাক দিলাম। আমার ডাক শুনে ম্যাডাম চোখ খুলল। নিজেকে আমার বুকে মাথা রাখা দেখে লজ্জা পেয়ে গেল। রাতে মাঝখানে বালিশ দিলেন, আবার নিজেই বালিশ টপকে আমার কাছে চলে এলেন। ভারী লুচ্চু মেয়ে তো আপনি, না জানি রাতে আমার সাথে কি কি করেছেন। ওই আমি কিছুই করিনি। তাহলে আমার বুকে মাথা দিয়ে কে ঘুমিয়েছিল? ম্যাডাম চুপ করে আছে। থাক, আর লজ্জা পেতে হবে না, আমাকে বললেই হতো, সুন্দর করে জড়িয়ে ধরে রাখতাম। হাজার হলেও বর তো। ও পিচি চুপ কর, তোকে কত কি জড়িয়ে ধরতে যাবো? আর বলছি তো, আমার সামনে বরের অধিকার কাটাতে আসবি না। তাহলে একটু আগে কি আমার বুকে পেতনি শুয়েছিল? হয় পেতনি ওটা, এখন চুপ কর। আর বাইরে থেকে আমার জন্য নাস্তা নিয়ে আয়। আমি পারবো না। না পারলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। কি আর করব,
উঠে ফ্রেশ হয়ে ম্যাডামের জন্য নাস্তা নিয়ে এলাম। খাওয়া শেষে দুজন ঘুরতে বের হলাম। ম্যাডাম, আজকে কি দেখবেন? ডিয়াও। সেটা কি? জেনেভার একটা লেক। এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে। শুনেছি এই ঝর্ণার পানি পাম্প দিয়ে 140 ফিট উচ্চতায় তোলা হয়। তাহলে তো দেখতে হয়। একটা ট্যাক্সি ভাড়া করে জেট ডিয়াওতে এলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক পর্যটক আসছে। আমি ক্যামেরা দিয়ে অনেকগুলো ফটো তুললাম। লেকে দেখি অনেকে সাঁতার কাটছে। ইচ্ছে হচ্ছে সাঁতার কাটতে, কিন্তু এই ড্রেসে সম্ভব না। ম্যাডাম বলল, চল নৌকাতে ঘুরবো। গত দিনের মতো নৌকা ঠিক করে এলাম। লেকের মাঝখানে এসে ম্যাডাম ধাক্কা দিয়ে আমাকে পানিতে ফেলে দিল। ভাগ্যিস সাঁতার জানি, না হলে ডুবে মরতে হতো। এভাবে হুট করে ধাক্কা দেওয়াতে রাগ হয়ে গেল। ইচ্ছে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই, কিন্তু সে নৌকার উপর আর আমি পানিতে। সাঁতরে কুলে চলে এলাম। একটু পর ম্যাডামও নৌকা থেকে নেমে এলো। ভাগ্যিস ক্যামেরার ফোনটা নৌকার উপরে রাখছিলাম, না হলে দুটাই ভিজতো। আমি নৌকাতে উঠে আমার ফোন আর ক্যামেরা নিয়ে নেমে আসলাম। আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? দেখলাম তুই সাঁতার পারিস না। জিজ্ঞেস করলে তো বললাম। এভাবে ধাক্কা মেরে পরীক্ষা করার মানে কি, বুঝলাম না। বুঝতে হবে না, এখন অন্য জায়গায় ঘুরতে যাব। এই ভিজা কাপড় নিয়ে কোথাও যেতে পারবো না। আমি হোটেলে গেলাম। ওই থাম, আমি যা বলছি তাই কর। কি করব? আমার সাথে শপিং মলে চল। ম্যাডামের সাথে শপিং মলে আসলাম। ম্যাডাম আমার জন্য ড্রেস সিলেক্ট করলো। আমি ট্রায়াল রুমে গিয়ে ওগুলো পরে আসলাম। আমাকে দেখে আখি ম্যাডাম বলল, বাহ, তোকে তো ভালোই হ্যান্ডসাম লাগছে। পাম দিতে হবে না। আমি সত্যি বলছি, কোনো পাম দিচ্ছি না। লুকিং গ্লাসে দেখলাম মোটামুটি সুন্দর লাগছে। তো ম্যাডাম, এখন কোথায় যাবেন? পুরো জেনেভা শহর ঘুরবো। এই দুপুরের সময়? তো কি হয়েছে, এখন ঘুরবো। একটা ট্যাক্সি ঠিক কর। আমি একটা ট্যাক্সি ঠিক করলাম। এরপর সারা জেনেভা শহর ঘুরলাম। অনেক উন্নত শহর, সবকিছু অন্যরকম। সন্ধ্যা হয়ে আসছে। ট্যাক্সি থেকে নেমে ম্যাডামকে বললাম, সুইজারল্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার আপনাকে খাওয়াবো, খাবেন তো? খাবো। পাশের দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনলাম। আমাকে এত চকলেট কেনা দেখে বলল, চকলেট কি করবি? এগুলো আপনার জন্য। সত্যি? চকলেট সুইজারল্যান্ডের একটা প্রিয় খাবার। চকলেটের প্যাকেটটা ম্যাডামের হাতে দিলাম। দুজন হাঁটতে হাঁটতে যেতে লাগলাম। রাস্তার পাশের ল্যাম্প পোস্টের আলোগুলো জ্বলে উঠেছে। এই লাল আলোতে ম্যাডামকে অন্যরকম সুন্দর লাগছে। আমি ম্যাডামকে বললাম, আপনার কয়েকটা কি ফটো তুলতে পারি? হঠাৎ আমার ফটো তোলার শখ হলো কেন? অনেক সুন্দর লাগছে তাই। আমি তো এমনিতেই সুন্দরী। তা জানি, কিন্তু এখন কেন জানি বেশি সুন্দর লাগছে। আচ্ছা তোল, তবে বেশি না। আমি কয়েকটা ফটো তুললাম। ম্যাডাম বলল, দেখি কেমন হয়েছে। আমি ক্যামেরাটা এগিয়ে দিলাম। ফটো দেখে বলল, ভালোই তো ফটো তুলতে পারিস। এখন থেকে যেখানে যেখানে ঘুরতে যাব আমার সব ফটো তুলে দিবি। আচ্ছা দিব। গল্প করতে করতে হোটেলে পৌঁছে গেলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ম্যাডামের জন্য নাস্তা আনলাম। এখনো ম্যাডাম ঘুম থেকে ওঠেনি। ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ লাগছে, কিন্তু জেগে গেলে একটা ডাইনি হয়ে যায়। কেন যে এর বিয়ে করলাম? আমি ফোনে গেম খেলতে লাগলাম। আরো আধা ঘন্টা পার হয়ে গেল, তাও ম্যাডাম উঠল না। আমি বেশ কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। ভাবলাম শরীরে হাত দিয়ে ডাক দিব কি, যদি আবার কিছু মনে করে। এজন্য এমনি ডাকলাম, তাও উঠছে না। আমি ভয় পেয়ে গেলাম, ঘুমের ভেতর আবার কিছু হয়ে গেল না তো। কাঁপা কাঁপা হাতে ম্যাডামের কপালে হাত দিলাম। এ কি, কপাল দেখছে অনেক গরম হয়ে আছে, মনে হচ্ছে জ্বর এসেছে। এখন কি করি? আমার ব্যাগে জ্বরের ওষুধ আছে, ওটা খাওয়ালে জ্বর ভালো হবে, কিন্তু এখন তো একে জাগাতে হবে। আমি আস্তে আস্তে ধাক্কা দিয়ে আখি ম্যাডামকে জাগালাম। আমার শীত লাগছে, কাঁথাটা আমার শরীরের উপর টেনে দাও। কাঁথাটা ম্যাডামের শরীরের উপর টেনে দিলাম। ম্যাডামকে বললাম, কিছু খেয়ে ওষুধ খেয়ে নেন, ভালো লাগবে। আমার খেতে ইচ্ছে করছে না, শরীর মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। মাথায় পানি দিতে হবে কি? না। তাহলে জ্বর কমবে কিভাবে? জানি না। তাহলে চুপচাপ শুয়ে থাকুন, যা করার আমি করছি। বাথরুমে গিয়ে তোয়ালেটার এক পাশে ভিজিয়ে নিয়ে এলাম। ভেজা অংশটুকু ম্যাডামের কপালে দিলাম। ম্যাডাম কেঁপে উঠল। কিছুক্ষণ পর পর তোয়ালের পাশ উল্টে দিচ্ছি। আধা ঘন্টা পর ম্যাডামকে ধরে বসালাম। এখন নাস্তাটা করে নেন। আমার ফ্রেশ হতে হবে। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন। আখি ম্যাডাম 5 মিনিট পর ফিরে এলো। আমি নাস্তার প্লেটটা এগিয়ে দিয়ে বললাম, এখন খান। ভালো লাগছে না, ক্ষুধা নেই।
এসব বলে রেহাই পাবেন না, আপনাকে খেতে হবে। বললাম তুমি খাবো না, কি করবি তুই? না খেলে জোর করে খাওয়াতে হবে। ম্যাডাম চুপ করে আছে। আমি প্লেট থেকে কিছু খাবার হাতে নিয়ে ম্যাডামের মুখের সামনে ধরলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে না থেকে খেয়ে নেন, নাহলে অসুখ কমবে না। ম্যাডাম কোনো কথা না বলে হাঁ করে খেয়ে নিল। এভাবে কিছুক্ষণ খাইয়ে দিয়ে ওষুধও খাওয়ালাম। ম্যাডাম এখন আপনি রেস্ট করেন, আমি বাহির থেকে ঘুরে আসি। কোথাও যেতে পারবি না, এখানেই বসে থাক। আমি এখানে থেকে কি করব? আমার সাথে গল্প করবি। ম্যাডাম একটা ড্রাইভারের সাথে গল্প করতে পারবেন তো? কেন পারবো না? আগে তো আমাকে দেখতেই পারতেন না, হঠাৎ কি মনে হলো যে আমার সাথে গল্প করতে ইচ্ছে করছে? চুপচাপ বসে থাকবি নাকি থাপ্পড় খাবি? আমি আর কথা না বলে চুপচাপ বসে রইলাম। এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? ফোন বের করে পাবজি খেলতে লাগলাম। খেলতে খেলতে দুপুর হয়ে গেল। ফোনের চার্জ প্রায় শেষ। চার্জে লাগিয়ে গোসল করলাম। এরপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলাম আর ম্যাডাম বউয়ের জন্য খাবার প্যাক করে নিয়ে আসলাম। রুমে এসে দেখি ম্যাডাম গোসল করে এসেছে, ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমাকে রুমে ঢোকা দেখে আমার দিকে ঘুরে তাকিয়ে একটা হাসি দিল। ম্যাডামকে দেখে এখন অনেকটা সুস্থ মনে হচ্ছে। তোর হাতে কি? আপনার জন্য খাবার আনলাম। কি এনেছিস? কাচ্চি বিরিয়ানি। আচ্ছা রাখ, একটু পর খাচ্ছি। আমি বিছানার উপর খাবারের প্যাকেটটা রেখে শুয়ে পড়লাম। ম্যাডাম বসে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। খেতে খেতে বলল, তুই খেয়েছিস? খাইছি, আপনি খান। আমি তো খেতে পারবো না। তাহলে ফেলে দেন। খাবার নষ্ট করতে হয় না, বাকিটুকু খেয়ে নে। আমার পেট ভরা, আর খেতে পারবো না। এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। কি ম্যাডাম পাগল হয়ে গেল নাকি যে আমাকে খাইয়ে দিবে? ঠিকই শুনেছিস, এদিকে আয়, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। এমনিতেই পেটে ভরে খেয়ে এসেছি, এখন আবার খেতে বলছে। না খেলে আবার কি করবে আল্লাহ জানে। এমনিতেই ঝামেলা করে কোনো লাভ নেই। এর চেয়ে একটু বেশি খেলে সমস্যা হবে না। তার উপর সুন্দরী বউ খাইয়ে দেবে বলে কথা। তাই বললাম, আচ্ছা খাচ্ছি। ম্যাডাম আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি দুবার মুখে নেওয়ার পর তৃতীয়বার ইচ্ছে করে ম্যাডামের আঙুলে কামড় দিলাম। ম্যাডাম আউ করে চেঁচিয়ে উঠল। আমার দিকে তাকিয়ে বলল, ওই কামড় দিলি কেন? এমনি। তোর কামড় দেওয়া স্বাদ বের করছি। বলে খাবার রেখে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে মারতে লাগলো। আমি ম্যাডামের হাত ধরে টান দিলাম আর অমনি আমার উপর পড়ে গেল। অমনি ম্যাডামের ঠোঁট আর আমার ঠোঁট এক হয়ে গেল। আমি ম্যাডামকে জড়িয়ে ধরে ম্যাডামের ঠোঁটে একটা লম্বা চুমুকে দিলাম। ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি ম্যাডামের দিকে তাকালাম, দেখি ম্যাডাম বউ লজ্জায় রাঙা হয়ে গেছে। একটু পর নিজেকে ঠিক করে নিয়ে চোখ রাঙিয়ে বলল, লুচ্চা ছেলে, তোর লুচ্চামি করার মজা বের করব। দেখেন ম্যাডাম, আমার কোনো দোষ নাই। আপনি তো আমার উপর এসে পড়লেন। এমন সুন্দরী ম্যাডাম বুকের উপর থাকলে কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এবারের মতো তোকে মাফ করলাম, নেক্সট টাইম কিন্তু আর মাফ পাবি না, বলে দিলাম। আচ্ছা, মনে রাখিস কথাটা। ম্যাডাম একটা কথা ছিল। কি কথা? লিপস্টিকের টেস্টটা অনেক মিষ্টি ছিল, আরেকবার কি টেস্ট করতে পারবো? দাঁড়া, তোর লুচ্চামি বের করছি। এখানে থাকলে বিপদ হবে। এই চা আপাতত রুম থেকে কেটে পড়া ভালো। তাই ফোনটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। যাক বাবা, বাঁচলাম। এখন এদিক সেদিক একটু ঘুরে আসি, ততক্ষণে ম্যাডামের রাগ কমে যাবে। 1 ঘন্টা ঘুরলাম। এরপর অনেকগুলো চকলেট সাথে কিছু ফুল কিনলাম। এগুলো দেখলে নিশ্চয়ই ম্যাডামের রাগ কমবে। রুমে ঢুকে ম্যাডামকে ওগুলো দিলাম। ম্যাডাম চোখ বড় করে বলল, এইসব কেন এনেছিস? আপনার জন্য। আমাকে ঘুষ দিয়ে পার পাবি না। বিদেশে আছিস বলে বেঁচে গেলি, না হলে না তোর কি যে হার করতাম না। তাহলে এটাই সুযোগ কিছু করার। বিড়বিড় করে কি বলছিস? কিছু না। তোর সবকিছু প্যাক কর, বিকেলে আমরা জিউরিখ শহরে যাব। আমি সবকিছু রেডি করে নিলাম। বিকেলে জেনেভা থেকে জুরিখে যাব। ম্যাডাম বলল, ট্রেনে যাবি নাকি বাসে যাবি? ট্রেনে গেলে ভালোই হয়। বিকেলে রেল স্টেশনে গিয়ে 2টো টিকিট কেটে ট্রেনে উঠলাম। অনেক স্পিডে ট্রেন চলছে, আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখার মতো। কখনো পাহাড়ের টানেলের ভেতর দিয়ে, আবার কখনো সবুজ মাঠের পাশ দিয়ে ট্রেন চলছে। 1.5 ঘন্টার মধ্যে জুরিখ শহরে এসে পড়লাম। ট্রেন থেকে নেমে একটা টুরিস্ট গাইড বই নিলাম, যাতে জানতে পারি এখানে কোথায় কি আছে। আগে একটা হোটেলে রুম বুক করতে হবে। টুরিস্ট গাইড বই থেকে একটা হোটেল সিলেক্ট করলাম। হোটেলের নাম জুরিখ মারিয়ট হোটেল।
এই হোটেল সিলেক্ট করার একটা কারণ আছে, কারণ এই হোটেলটা লেক জুরিকের একদম গা ঘেঁষে, আর লেক জুরিকটা জুরিক শহরের ভেতর সবচেয়ে বড় লেক। ট্যাক্সি ভাড়া করে হোটেলে এসে রুম বুক করলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ছি টের পাইনি। ম্যাডামের ডাকে ঘুম ভাঙলো। ডাকছেন কেন? কয়টা বাজে খেয়াল আছে? রাত 9টা বাজে। ওঠ তাড়াতাড়ি, খেতে যেতে হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। ম্যাডাম দেখি এতক্ষণে একটা নীল শাড়ি পরেছে। আমি তো ম্যাডামকে দেখে চোখ ফেরাতে পারছি না। হা করে তাকিয়ে আছিস কেন? আসলে আপনি ম্যাডাম নাকি স্বর্গের পরী? আমার কথা শুনে ম্যাডাম হাসতে লাগলো। হাসিটার ফটো তুলে বাঁধিয়ে রাখার মতো। এমন ভাবে থাকলে তো ম্যাডামের প্রতি দুর্বল হয়ে যাব। না, এমন করলে চলবে না, কারণ ম্যাডাম আমাকে ভালোবাসে না। 1 বছর পর আমাকে ডিভোর্স দেবে। খামোখা মায়া বাড়িয়ে লাভ নেই। নিজেকে কন্ট্রোল করে বললাম, চলুন খেয়ে আসি। বাইরে এসে কিছু দূর যাওয়ার পর একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। রেস্টুরেন্টের নাম ডোন্ট ওয়ারি ইট কারি। কি আজব নাম রে বাবা। রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বের হয়ে আসলাম। এখন কি করবেন? কত সুন্দর চাঁদ উঠেছে, লেকের পাড়টা অনেক সুন্দর লাগবে, চল ওইদিকে যাই। আমি কথা না বলে ম্যাডামের পাশাপাশি হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দুটো ছেলে এসে আমাদের পথ রোধ করে দাঁড়ালো। কে তোমরা? কি চাই? তোদের কাছে যা আছে সব বের কর, না হলে এই ছুরিটা দেখছিস, এটা দিয়ে গলা কেটে দিব। আমি ম্যাডামের দিকে তাকালাম, দেখি ভয়ে চুপসে গেছে। ওই কথা কানা যায় না, তাড়াতাড়ি সব দে। আমি দুজনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। এদের সাথে লড়াই করে পারা কঠিন হবে, কিন্তু বুদ্ধি করে ঠিকই কাবু করা যাবে। আমি পকেট থেকে মানিব্যাগ বের করলাম। দেখি কয়েক হাজার সুইস ফ্রাঙ্ক আছে। টাকাগুলো বের করে ওদের দিকে আগালাম। একটা ছেলের কাছে শুধু ছুরি আছে, আরেকজন খালি হাতে। আমি টাকাগুলো ওদের দিকে বাড়িয়ে দিলাম। টাকা পেয়ে ছুরি ধরে রাখা ছেলেটা অন্যমনস্ক হয়ে গেছে। আমি এই সুযোগ মিস করলাম না। এক ঝটকায় ছুরিটা কেড়ে নিয়ে ওর হাতের তালুতে একটা টান দিলাম। ছেলেটা চেঁচিয়ে উঠলো। আরেকজন পালিয়ে যেতে লাগছিল। ল্যাং মেরে ওকেও ফেলে দিয়ে তলপেটে কয়েকটা কষে লাথি মেরে দিলাম। লাথি খেয়ে ছেলেটা কুকড়ে উঠলো। কাত কাটা ছেলেটা যখন উঠে বসেছে, ওরেও গিয়ে এলোপাথাড়ি কয়েকটা লাথি দিলাম। দুজনেই মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। আমি টাকাগুলো পকেটে নিয়ে ম্যাডামের পাশে এলাম। তুমি তুমি একা একা ওদের সাথে পারলে? দেখতেই তো পাচ্ছেন, আবার জিজ্ঞাসা করার কি আছে? আর হঠাৎ তুই থেকে তুমি বলছেন কেন? এখন কাপা বাদ দিয়ে হোটেলে চলুন, আজ আর ঘুরতে হবে না। পুলিশের গাড়ি শব্দ করে এদিকে আসছে। ম্যাডাম বলল, পুলিশ এসছে, দেখলে আবার ঝামেলা হতে পারে, এর চেয়ে চল এখান থেকে কেটে পড়ি। ম্যাডাম আবার বলল, দৌড়তে। আমি দৌড়াতে লাগলাম। ম্যাডাম হিল পড়েছে, জোরে দৌড়াতে পারছে না। হঠাৎ দেখি আমার পাশে ম্যাডাম নাই। পিছনে ঘুরে দেখি ম্যাডাম রাস্তায় বসে আছে। এভাবে রাস্তায় বসে আছেন কেন? পড়ে গেছি, তোল আমাকে, বলে ম্যাডাম হাত বাড়িয়ে দিল। আমি হাত ধরে টান দিলাম। দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরল। আমার সারা শরীরে কারেন্ট বয়ে গেল, কিন্তু নিজেকে ঠিক করে বললাম, জড়িয়ে ধরেছেন কেন? মনে হয় পা মুচকে গেছে, দাঁড়াতে পারছি না। তাহলে তো আপনাকে হসপিটালে নিতে হবে। একটু কষ্ট করে দাঁড়ান, আমি একটা ট্যাক্সি ভাড়া করছি। ট্যাক্সি ভাড়া করা লাগবে না, আমাকে হোটেলে নিয়ে চল। হাঁটতে পারছেন না, ট্যাক্সি ছাড়া যাবেন কিভাবে? কেন, তুই নিয়ে যাবি? আমি কি করে নিব? একা হয়ে 2 জনকে মেরে আত্মহত্যা করে ফেলতে পেরেছিস, আর একটা মেয়েকে নিয়ে যেতে পারবি না? কিভাবে নিব? কোলে করে নিবি। পারবো না। না নিলে আমি এখান থেকে যাব না, বলে দিলাম। বলে রাস্তায় বসে পড়লাম। কি মুসিবতে পড়লাম। অনেক বুঝিয়ে কাজ হলো না। শেষমেশ কোলে নিয়ে হাঁটতে লাগলাম। ম্যাডাম আমার গলা জড়িয়ে ধরে আছে, আর আমার দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়েছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই তাকিয়ে আছি। আমি আর তর্ক করতে চাইলাম না, জন্য চুপ হয়ে গেলাম। ম্যাডামকে দেখে যতটা ভারী মনে হয়েছে অতটা ভারী না। হোটেলে পৌঁছাতে বেশি কষ্ট হলো না। রুমে প্রবেশ করে শুয়ে পড়লাম। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। সকালে চোখ খুলে দেখি একদিন আগের মতো ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি ম্যাডামের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। ঘুমন্ত মুখটা অনেক মায়াবী লাগছে। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইচ্ছে করছে ম্যাডামের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দেই, কিন্তু যদি জেগে যায় তাহলে উল্টাপাল্টা ভাববে। কিন্তু নিজের হাতকে কন্ট্রোল করতে পারলাম না। হাত দিয়ে ম্যাডামের মুখের উপরের চুলগুলো ঠিক করে দিলাম। একটু পর ম্যাডাম চোখ খুলল, আমার দিকে তাকিয়ে বলল, সরি, রাতে ভয় পেয়েছিলাম তাই তোকে জড়িয়ে ধরেছিলাম। হইছে, আর মিথ্যা বলতে হবে না। ওই, আমি মিথ্যে বলি না।
আমি একটা নিরীহ ছেলে, আপনি আমাকে একা পেয়ে না জানি কবে আমার সবকিছু দেখে দেখে ফেলেন। ও পিচি চুপ কর, নাহলে কিন্তু থাপ্পড় দিয়ে না তোর দাঁত ফেলে দিব। গতকাল সামান্য একটা ছুরির সামনে ভয়ে কি কাঁপুনিটা দিলেন, আর এখন আমার সামনে বাঘ হচ্ছেন। আমার যখন যা ইচ্ছে তাই হবে, তাতে তোর কোথায় সমস্যা? আপনার যখন যা ইচ্ছে করেন, কিন্তু আমাকে এর ভেতর জড়াবেন না। ওই চুপ কর, এখন ফ্রেশ হয়ে আসতে দে, অনেক জায়গায় ঘুরতে হবে। প্রথমে ম্যাডাম ফ্রেশ হয়ে এলো, আমিও ফ্রেশ হলাম। এরপর দুজনে মিলে রেস্টুরেন্টে নাস্তা করলাম। নাস্তা শেষে হোটেল থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর বললাম, তো ম্যাডাম আজকে কোথায় কোথায় ঘুরবেন? জানি না, তুই বল। নাস্তা করার সময় একটা ছেলের সাথে কথা হলো। ও বলল, এই সময় দল বেঁধে বাসে করে ট্যুর করা হয়, তাহলে ঝুঁকি প্লাস খরচও কম হয়। আমি ওরে বললাম, তো ট্যুর কোম্পানিটা কোথায়? ছেলেটা আমার হাতে একটা কার্ড দিল। আমি পকেট থেকে কার্ডটা বের করে ম্যাডামকে দেখালাম। আচ্ছা, ঠিকানা তো কাছেই মনে হচ্ছে, তুই গিয়ে একটু খোঁজ নিয়ে আয়। আচ্ছা, আমি যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ট্যুর কোম্পানিটা খুঁজে পেলাম। রিসেপশনে একটা সুন্দরী মেয়ে বসে আছে। ওর সাথে কথা বলে বুঝলাম আজকে 12টা একটা ট্রিপ আছে, 25 জন লোক যেতে পারবে। এর ভেতর 10 জন হয়ে গেছে। আমি দেরি না করে 2টা টিকিট কেটে নিলাম। হোটেলে এসে ম্যাডামকে সব খুলে বললাম। 12টা বাজতে বেশি দেরি নাই, গোসল করে রেডি হতে হবে। আমি আগে গোসল করে আসলাম। এরপর ম্যাডাম গোসল করে বের হলো। ভেজা চুলে ম্যাডামকে অপরূপ লাগছে। ইচ্ছে করেছে ম্যাডামকে শুয়ে দেই, কিন্তু আমার তো সে অধিকার দেয়নি। কিছুক্ষণ পর ম্যাডাম বলল,